প্রযত্নে বাংলাদেশে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে যুক্ত করা হয়েছে এমন বিধান। নির্বাচনী জোটে গেলেও দলীয় প্রতীকে ভোটে লড়তে হবে। আরপিও সংশোধনীতে এমন বিধান নিয়ে আপত্তি জানাচ্ছে বিএনপি, কিন্তু একে ইতিবাচক হিসেবে দেখছে জামাত ও এনসিপি। এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়, হঠাৎ নিজ দলের প্রতীকেই ভোটের সিদ্ধান্ত কেন? এই আলোচনায় আজ স্টুডিওতে আছেন আমাদের সাথে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আমি আপনার কাছে আসতে চাই, নাজিমুদ্দিন আলম, আপনার কাছে আসতে চাই যে নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এতে বলা হয়েছে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে। এটিকে ইতিবাচক হিসেবে দেখছে জামাত এনসিপি, তবে বিএনপির এতে আপত্তি রয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, বিএনপি কেন বিরোধিতা করছে? উদ্দেশ্যটা আসলে কি? কোন বিষয়ে বিরোধিতা করেছে? এই যে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আর আমার সহ আলোচক ছাত্রনেতা আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এনসিপি, তাকেও ধন্যবাদ, এবং পাশাপাশি যারা ডিবিসির প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি বিএনপি আপনার এখানে আপত্তি, মানে আমি যেটা মনে করি যে যৌক্তিক কারণেই, যে আমাদের দলের প্রতীক যারা যারা এর আগেও যে নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সবাই আমাদের, কারণ কি আপনার অন্য অন্য দলের যেই অবস্থান, সেই প্রতীক নিয়ে তারা যদি জয়ী হতে না পারে, ইতিপূর্বেও দেখেন অনেক রাজনৈতিক দল, আমরা চাচ্ছি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সবাইকে নিয়ে রাষ্ট্রটা গঠন করতে চান। তো আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা চাই সবাইকে নিয়ে যাতে জয়ী হতে পারে, তারা যাতে জয়ী হয়ে ফিরে আসতে পারে। আমরা মনোনয়ন দিলাম, আমাদের ধরেন যারা জোটে আছে বা অতীতে ছিল আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী, সাপোজ জোট হয়, তো সেখানে আমাদের দলীয় মার্কা সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ। তো এখন অন্যান্য যে দলীয় মার্কা তাদের, সেই মার্কা নিয়ে তারা নির্বাচন করে, তারা কিন্তু হয়তো অনেকে জয়ী হয়ে আসতে পারবে না। তখন এটা তাদের জন্য খুব খারাপ হবে এবং আমাদের জন্য খারাপ হবে। আমরা চাচ্ছি যে যেহেতু আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে গড়ে তুলতে চাই, এই দেশটা তো 17 বছর আপনার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। আপনি দেখেন এই ফ্যাসিস্ট এই মাফিয়া সরকার, তারা যেভাবে যেভাবে তারা আপনার দেশটা পরিচালনা করেছে, এগুলো বারবার আলোচনা করতে চাই না। প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে একদম, মানে কি বলবো, আপনার ইলেকশনের নির্বাচনী প্রতিষ্ঠান বলেন, নির্বাচন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন, আপনার ইভেন সেনাবাহিনীর প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় দেখেন। এখন সেনাবাহিনীরও দেখেন কি অবস্থা, কিছু অফিসাররা আজকে দোষী সাব্যস্ত হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন সব জায়গায় সমস্যার সৃষ্টি করেছে। মেধাবীদের কোনো ছিল না, অগ্রাধিকার ছিল না। তাদের দল যারা করেছে, এই দলকানা, তাদেরকে আপনার প্রমোশন দিয়ে আপনার এমন জায়গায় বসিয়েছে, তাদেরকে ব্যবহার করে, অপব্যবহার করে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আর অপোজিশনকে দমন নীতি চালিয়েছে। অপোজিশন যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে সরিয়ে দিয়েছে। সাংবাদিকরা প্রতিবাদ করেছে, সাংবাদিকদের উপরে নির্যাতন নেমে এসছে। তো আসলে মুক্তিযুদ্ধের চেতনাটা কি? মুক্তিযুদ্ধের চেতনাটা হলো গণতন্ত্র, এবং সাম্য, ন্যায় বিচার। তো সেগুলো তো আপনার সব কিছু অনুপস্থিত, কিন্তু তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো। এই কথা বলে, এটা বলে তারা সব কিছু, তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। তো এখন আমরা একটা চাই, এই দেশটা 55 বছর চলে গেল স্বাধীনতার পরে, দেশ পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার কথা। আপনি ভিয়েতনামের দিকে দেখেন, তারা এগিয়ে যাচ্ছে। আপনি মালয়েশিয়ার দিকে খেয়াল করেন, আপনার শ্রীলঙ্কার দিকে খেয়াল করেন, আপনি বিভিন্ন জায়গায় তাদের সমস্ত, তারা ইকোনমি, অর্থনৈতিক দিক থেকে তারা সমৃদ্ধ হচ্ছে।
তারা এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। ফলে বারবার আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে আমাদের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে পারি নাই। আমাদের সাধারণ মানুষগুলো তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। আমাদের শিক্ষার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে অতীতের সরকার। আপনার শুধু জিপিএ 5 সংখ্যা বাড়িয়েছে, আপনার কোয়ান্টিটি বাড়িয়েছে, কোয়ালিটি ডেভেলপ করেনি। তো ফলে আপনার শিক্ষা ব্যবস্থাকে আরও ডেভেলপ করতে হবে, কোয়ালিটিভ এডুকেশন দিতে হবে। আপনার নকলে সয়লাভ ছিল, নকলমুক্ত পরিবেশ দিতে হবে, এবং দেশের পৃথিবীর সাথে কম্পিটিটিভ যাতে টিকতে পারে আমাদের ছাত্রছাত্রীরা, সেই ধরনের প্রযুক্তিগত শিক্ষা, আইটির দিকে নজর দিতে হবে। এডুকেশনটা ইংরেজি, আইটি, এই সমস্ত দিকে আমাদের নজর দিতে হবে, গ্রাম পর্যায়ে নিতে হবে। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হলে হবে না, এটা উপজেলা, জেলা পর্যায়ে এটা ছড়িয়ে দিতে হবে। এডুকেশনের দিক থেকে কোনো নজর দেয়নি গত সরকার। আমরা চাই এবার সবাইকে নিয়ে, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, রাষ্ট্রটাকে সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটা সুষ্ঠু নির্বাচন, এটাই সবচেয়ে আমাদের চ্যালেঞ্জ, আমাদের প্রত্যাশা। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক সরকার যেন প্রতিষ্ঠিত হয়। সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা এই কাজগুলো, আমরা যেখানে যেখানে এগুলি আমরা হাত দিব, এগুলি মেরামত করতে হবে। রাষ্ট্রীয় মেরামত খুবই জরুরি। জি নাজিমুদ্দিন আলম, আমি আপনার কাছে আবারও আসবো। আমি আসতে চাই এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আপনার কাছে। কোনো নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীক নেওয়ার স্বাধীনতা ছিল আর পিওর 21 ধারায়, কিন্তু বর্তমানে আসলে জোটের প্রতীকে একটা বাধ্যবাধকতা চলে আসছে। আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো এই বাধ্যবাধকতার পক্ষে আছেন, কেন আপনারা পক্ষে আছেন এবং কেন চাচ্ছেন যে এটা হলে এনসিপির সুবিধা? আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে ডিবিসিতে যারা দেখছে সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাথে উপস্থিত আছেন 90 দশকের এবং পরবর্তী কিংবদন্তি ছাত্রনেতা, এবং তাকেও ধন্যবাদ। তাদের ওই সময় লড়াইটার সাথে আমাদের এখনকার লড়াইয়েরও একটা বেশ মিল আছে। তারাও সেই সময় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। আমরা এই সময় যখন আন্দোলন করছি, তো তারা আবার সিনিয়রের সেই ভূমিকাটা ছিলেন। প্রথমত বিষয় হচ্ছে যে এনসিপির সুবিধার জন্য এনসিপির এখানে সমর্থন করেনি। বাংলাদেশের যখন নির্বাচন ঘনিয়ে আসে কিংবা নির্বাচন আসে, তো বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের সুবিধাবাদী কিংবা হচ্ছে এক ধরনের বলতে পারেন তাদেরকে আমি ভাষায় বললে রাজনীতির চকলেট বয় কিংবা হচ্ছে চকলেট গালদের উদ্ভব হয়। এটা কীরকম? এটা হচ্ছে যে ধরেন বাবা অনেক বড়লোক থাকে কিংবা সাবেক মন্ত্রী থাকে, এমপি থাকে, নির্দিষ্ট কোনো রাজনীতি তো আসলে আদর্শ, নির্দিষ্ট দর্শন, মানুষের জন্য কাজ করা, এবং এটার জন্য কন্টিনিউয়াসলি একটা সাধনা, পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। তাদের পুরো জীবনে এই ধরনের কোনো ধরনের স্ট্রাগল থাকে না। তারা যেটা করেন যে বাহিরে যান, বাপ যেহেতু এমপি মন্ত্রী থাকেন, টাকা পয়সার অভাব থাকে না, ছাত্র রাজনীতি করেন না, কোনো কিছুই করেন না, বাহিরে যান, দুই একটা ব্যারিস্টারি কিংবা ডাক্তার লাগান, এরপরে দেশে আসেন, আসার পরে যেহেতু ভালো শুদ্ধ উচ্চারণে কিছু কথা বলতে পারেন, এবং নির্বাচনের আগে ওই বাপের লিগাসি ধরে কোনো একটা ছোটোখাটো দল খুলেন এবং বড় দলের সাথে একটা নেগোশিয়েট করে 1-2টা সিট হচ্ছে নেন। তো এতে যেটা হয় যে যারা রাজনীতিটা একেবারে পরিশ্রম দিয়ে করে, যারা হচ্ছে দেশের জন্য আসলে কিছু করতে চায়, এরা অনেক সময় কিন্তু বঞ্চিত হয়। এবং বড় দলগুলোর যারা মাঠে তৃণমূলে মানে জীবন দিয়ে, বিশেষ করে যারা স্যাক্রিফাইসটা করে, তাদেরকে অনেক সময় এটার জন্য কোরবানি করতে হয়। ফলশ্রুতিতে কেউ যদি রাজনীতি করতে চায়, রাজনীতিতে অবশ্যই সবার অধিকার আছে, সেটা অবশ্যই তাকে মানুষের জন্য এবং তার যে রাজনৈতিক ফিলোসফি সেইটাকে ইস্টাবলিশ করতে হবে তৃণমূলে গিয়ে। এখন কি করে যে ধরেন ওই যে জোট করে, যখনই দেখবেন যে নির্বাচন আসে, বাংলাদেশে এখন প্রায় 55টি দল নিবন্ধিত, সেই নিবন্ধিত দলের সংখ্যা ধরেন বাড়ে কমে, ইলেকশন আসলে দেখবেন যে এতগুলো সংখ্যা শোনে, কিন্তু অন্য সময় আপনার রাজনীতির মাঠে 2, 4টা, 5টা, 6টা, 7টা, 8টার বেশি দলের নাম শোনা যায় না। তাহলে যাদের রাজনীতিতে কোনো কর্মসূচি থাকে না, মানুষের জন্য কোনো প্রতিবাদ থাকে না, শুধুমাত্র নির্বাচনের পূর্বে কোনো একটা দলের সাথে নেগোশিয়েট করে কিংবা জোটে দলের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে বড় দলগুলোরও একটু, যেহেতু আমাদের এখানে ইলেকশন মানেই হচ্ছে যে কোনো দুটি দলের ভিতরে একটা পরস্পর বিপরীতমুখী অবস্থান, তাহলে সংখ্যাধিক্য দেখানোর জন্য যে 18 দলীয় জোট, 20 দলীয় জোট, 26 দলীয় জোট, 36 দলের জোট, এই প্রবণতাটাও থাকে বড় দলগুলোর। এই সুযোগটা নিয়ে হচ্ছে অনেকে ধরেন এই ধরনের ছোট ছোট দল খুলে, তাহলে যে নিজের মার্কা মানে নিজের মার্কেই নির্বাচন করতে সাহস পায় না কিংবা হচ্ছে ইচ্ছা নাই,
তার তো আসলে রাজনৈতিক দল কিংবা হচ্ছে ওই ধরনের জোট করার তো আসলে এক ধরনের জাস্ট নির্বাচন আসলো সুবিধা নেওয়ার জন্য। তো ফলশ্রুতিতে আমাদের বিষয়টা হচ্ছে এইটা যদি থাকে তাহলে তার নিজস্ব যে তিনি যে গঠনতন্ত্র প্রণয়ন করলেন, দলের যে একটা ইশতেহার দিলেন, সেটা নিয়ে তিনি তার মার্কা নিয়ে জনগণের কাছে যেতে পারেন। তো ফলশ্রুতিতে আমি মনে করি সেটা তো একটা অপশন এরকম ছিল যে সে চাইলে আসলে সেই দল নিজস্ব প্রতীক নিয়ে যেতে পারে, কিংবা চাইলে যেই দলের জোট হচ্ছে সেই দলের প্রতীকে করতে পারে। এটা একটা অপশন ছিল। অপশন আমার মনে করি অপশন থাকা উচিত না, কারণ এটি অবশ্যই যে যার দল করবে। আপনি 5 বছর কিংবা 10 বছর আপনার নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শ ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে গেছেন, এখন আপনি ইলেকশনের সময় জাস্ট একটা ব্র্যান্ডিং ভালো দেখে হচ্ছে আরেকটা প্রোডাক্ট, মানে আপনি ধরেন আমাদের এখানে দেশে হয় কি, যারা গুরুত্বপূর্ণ স্টার তারা ধরেন একটা সানসিল্ক শ্যাম্পুর হচ্ছে ধরেন ব্র্যান্ডিং করলো, কিন্তু সে নিজে ধরেন সানসিল্ক ইউজ করে না। ঠিক এই রাজনীতির মাঠে তাহলে ওই রকম হলে যে সারা জীবন ধরেন তার নিজের মার্কা কেন ডাব মার্কা অথবা কেন সিংহ মার্কা, কিন্তু এখন ধরেন তার হচ্ছে ধান খাওয়ার শখ হইলো। তো এই যে ধরেন আপনি সারা জীবন আপনি যেটা ব্র্যান্ডিং করলেন, আপনি নিজেই সেটা নিয়ে হচ্ছে ইলেকশন করতে চাচ্ছেন না। তো ফলে এটা হয় কি, জনগণের সাথে এক ধরনের প্রতারণামূলক একটা অবস্থান হয়, যে নিজে যেটা বিশ্বাস করে মানুষের কাছে প্রচার করে। তিনি তো এই দলের জন্য একটা প্রচারপত্র বিলি করছেন দীর্ঘদিন, কিংবা হচ্ছে মিডিয়ায় বক্তব্য দিচ্ছেন যে আমি এই কারণে এই দলটি করি। এখন ইলেকশনের সময় আপনার নিজের মার্কার উপর নিজের যে আদর্শ সেটার উপর নিজেই কনফিডেন্স পাচ্ছেন না, তাহলে তো এটা তো সরাসরি মানে নিজে যেটার উপর কনফিডেন্স পাচ্ছেন না সেটা নিয়ে আপনি তাহলে আপনার তো রাজনীতি করার দরকার নেই, তাহলে আপনি ওই ধানের শীষে যোগদান করেন সরাসরি। এতে ধানের শীষের যারা ওই মাঠে তৃণমূলে কাজ করছেন তাদের জন্য এই বিষয়টি হচ্ছে আরও বেশি সহজে। আপনি দেখবেন যে ফ্যাসিবাদের আগে, জাস্ট এটা যদিও বাইদের ইস্যু, তারপর আমার একটু বলতে হয় যে মিনিমাম 328টা মামলার আসামি, 340টি, মানে এরকম অনেকের নেতা ছিল। আজকে ফ্যাসিবাদ চলে গেছে, আজকে তাদের নাম বেশি শোনা যাবে না। আজকে শোনা যাবে যারা খুব ভালো ভালো মিডিয়ায় কথা বলতে পারে, কিংবা বাবার হচ্ছে রাজনৈতিক লিগাসি আছে, ঠিক আছে, বাবার একটা সাম্রাজ্য আছে, জাস্ট ওই সাম্রাজ্য ধরে রাখার জন্য হচ্ছে ছেলেকে হচ্ছে দলের পক্ষ থেকে এই নির্বাচনের প্রতীক নেওয়ার জন্য কিংবা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এক ধরনের রাজনীতির ফলশ্রুতিতে যারা দেশ মাটি মানুষের জন্য কষ্ট করে রাজনীতি করে তাদের জন্য তখন এই রাজনীতির ময়দানটা আসলে অনেক কঠিন হয়। হাসিনার সময় যেটা ছিল ব্যবসায়ীদের ধরে হচ্ছে নেতা বানানো, আগে বাংলাদেশের রাজনীতিতে নেতা তৈরি করতো ছাত্র সংসদগুলো, ডাকসু নেতা তৈরি করতো। এখন আমরা হাসিনার সময় দেখছি কি সব বিজিএমই হচ্ছে নেতা তৈরি করে, ঢাকার দায়িত্ব দিয়ে দেওয়া হয় বিজিএমইদের হাতে, মানে বিজিএমের যারা সভাপতি, আপনি দেখবেন উত্তরের আনিসুল হক, তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশনে ইলেকশন করলেন, এরপরে আতিকুল, মানে সব গার্মেন্টস ব্যবসায়ীদের বড় বড় মালিক কেন দেয়, যে তাদেরকে দ্বারা আসলে আর্থিকভাবে হচ্ছে দলও লাভবান হয়, এবং যেহেতু জনগণের এতদিন ম্যান্ডেট ছিল না সেই জায়গাটা, ফলশ্রুতিতে এখন ফ্যাসিবাদ পরবর্তীতে বাংলাদেশে যারা রিয়েল বাংলাদেশে মানুষের জন্য রাজনীতি করে তাদের জন্য এই সুযোগটা আরো উন্মুক্ত হবে। সেটা জি, এই জায়গায় আপনার বক্তব্য একদমই স্পষ্ট। আমি আসলে আরিফুল ইসলাম আদিবের সেই কথাটি ধরেই আমি আপনার কাছে আপনার কাছে আসতে চাই। আরিফ যেটা বলছে এই বিষয়টা, এটা কিন্তু অতীতের সরকার এইভাবে করেছে। আমাদের কিন্তু নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু পরিষ্কার করেছেন, হ্যাঁ, যে নমিনেশনের ব্যাপারে আমরা তাদের আন্দোলন সংগ্রামের ভূমিকা কী ছিল, এলাকার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা কী, এলাকার সাথে তাদের অতীতের কার্যক্রম কী, মানুষের সাথে কী ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, সব কিছু বিভিন্নভাবে জরিপ নিয়ে, হ্যাঁ, খোঁজখবর নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন তার স্পেশাল টিম সব কিছু খোঁজখবর নিয়ে তারপরে আরও সরকারি বেসরকারি বিভিন্ন জরিপ নিয়ে তারপরে একজন প্রার্থী ঠিক করবেন, সেভাবে তাকে মাঠে নামাচ্ছেন। সুতরাং এটা আমি ক্লিয়ার করতে চাই যে আমরা কিন্তু সেই প্রক্রিয়ায় যাব না, যে এখন হঠাৎ করে আইসা এই 17 বছর অতীতে কোনো খোঁজখবর নাই, এখন হঠাৎ করে সে এসে মানে খুব মাঞ্জা মেরে একেবারে পারফিউম মেরে নমিনেশন নিয়ে যাবে, এটা বিএনপিতে হবে না। আমি আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি। আরেকটা ব্যাপার, সময় হয়ে গিয়েছে, বিরতির পরে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যেটা আমি এখনই করে যেতে চাই আপনাকে। আমি একটু জানিয়ে রাখি প্রশ্নটা, যে বড় দলগুলোর সাথে ক্ষুদ্র দলগুলো জোট করলেও ক্ষুদ্র দলগুলোর তো একটা নিজস্ব নীতি, একটা বিশ্বাস, একটা ধারা আছে। সেক্ষেত্রে বিএনপি যে চাচ্ছে যে ওই এক জোটে বা এক প্রতীকেই জোট করলে সেই এক প্রতীকেই নির্বাচন করতে হবে, সেক্ষেত্রে এটি গণতন্ত্রের জন্য ভালো কিনা, এটা প্রশ্ন আমি আপনার কাছে রেখে আমি বিরতিতে যাচ্ছি। এই বিষয়টা আমি আসবো। প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে।
আমাদের আজকের আলোচনার বিষয় হঠাৎ নিজ দলের প্রতীকে ভোটের সিদ্ধান্ত কেন। আমাদের সাথে আলোচনায় আজ স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বিরতির পরে ফিরে এসে আমি আপনার কাছে নাজিমুদ্দিন আলম একটা প্রশ্ন রেখেছিলাম বিরতির আগেই, যে বড় দলগুলোর সাথে ক্ষুদ্র দলগুলো জোট করলেও ক্ষুদ্র দলগুলোর তো নিজস্ব বিশ্বাস, নীতি, ধারা সবকিছুই আছে, তাহলে কেন আপনারা চাচ্ছেন যে এক প্রতীকেই নির্বাচনের পক্ষে কেন বিএনপি, এবং এটি আসলে গণতন্ত্রের জন্য ভালো কিনা? এটা আমার মনে হয় যে আমার মনে হয় এটা সমস্যার কোনো কারণ নাই। কারণ আপনি লক্ষ্য করবেন যে আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল আন্দোলন সংগ্রামে, অনেক ছোট ছোট পার্টি, তারা অনেক ব্যক্তিগতভাবে ধরেন যিনি সভাপতি বা সেক্রেটারি, তাদের ব্যক্তিগতভাবে একটা অবস্থান আছে, তাদের একটা ভূমিকা ছিল। যেমন মনে করেন মান্না ভাই ডাকসুর ভিপি 2 বার, খুবই জনপ্রিয়, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, যদি ওনার নাগরিক ঐক্যতার মার্কা নিয়ে উনি নির্বাচন করেন, তার মার্কাটা গ্রামে গঞ্জে বা সাধারণ মানুষের কাছে পরিচিত না, কিন্তু মান্না ভাইয়ের যে ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা ছিল, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত, বারবার কারাগারে নিয়েছে। তো এই ভালো মানুষটাকে আপনার দেশের মানুষ, জাতি, আমরা সবাই মিলে পার্টি, তাকে পার্লামেন্টে আমরা দেখতে চাই। সুতরাং এখন উনি যদি নির্বাচনে যান ওনার মার্কা নিয়ে, ওখানে উনি যদি পরাজিত হয়ে যান, তখন খারাপ লাগবে, তারও যেমন খারাপ লাগবে, তার দলেরও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। তো সেই জন্য এখানে কোনো অপশন বাইন্ডিংস থাকা উচিত না। হ্যাঁ, মান্না ভাই যদি মনে করেন তার মার্কা নিয়ে জয়ী হয়ে আসতে পারবেন, করবেন। আর যদি উনি মনে করেন যে এখানে জয়ী হবেন ধানের শীষ মার্কা নিয়ে যদি যাওয়া যায়, তাহলে উনি জিততে পারবেন, কনফার্ম, 100% কনফার্ম, 100% নিশ্চিত হয়েই আপনার নির্বাচনটা করতে হবে। সেই জন্য আমার মনে হয় বাইন্ডিংস থাকা উচিত না। হ্যাঁ, আরিফ যেটা বলছে যে নিজস্ব পলিসি থাকবে, সেগুলো পার্লামেন্টে এসে সেখানে কথা বলতে হবে। পলিসি যেই যার যার সংগঠনের পলিসি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্র মেরামতের স্বার্থে, সংস্কারের প্রশ্নে, আরও সুন্দরভাবে দেশটাকে কীভাবে গড়ে তোলা যায়, সবার জন্য স্বাস্থ্য কীভাবে নিশ্চিত করা যায়, আমাদের অর্থনীতিকে কীভাবে সমৃদ্ধ করা যায়, আমাদের আইনের শাসন কীভাবে আপনার নিশ্চিত করা যায়, বিচার বিভাগ কীভাবে স্বাধীন করা যায়, এবং আমাদের দেশের কীভাবে কল্যাণ হবে, রাষ্ট্রকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সবার কিন্তু রাষ্ট্রীয় যে পলিসি, যার যার ম্যানিফেস্টো, যার যার কর্মসূচি, সবাই কিন্তু দেশের কল্যাণের কর্মসূচি রয়েছে। সেগুলো ওখানে গিয়ে আলোচনা করতে হবে, পার্লামেন্টে আলোচনা করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন যে আমি দেশকে সামনে সবাইকে নিয়ে আমরা দেশটা গড়ে তুলতে চাই। সেই জন্য আমরা চাচ্ছি যে এনসিপিতে বা অন্যান্য যারা জোটে আসবেন, যারা বিভিন্ন ছোট ছোট পার্টি যারা আছেন, তারা যাদের যে ভূমিকা ছিল, ঐতিহাসিক ভূমিকা ছিল, তারা তাদের স্ব দলের মার্কা নিয়ে যদি নির্বাচন করে, তারা যদি হেরে যায় অথবা প্রতিপক্ষ তারা যদি অনেকেই কিন্তু বলছে যে সমমনাদের চাপে কিংবা ছোট দলগুলো যারা জোট করবে তাদেরকে পাশ করানোর জন্যই বিএনপি এই সিদ্ধান্তের পক্ষে। অফকোর্স আমরা সেই জন্যই আমরা পক্ষে, আমাদের সেই প্রার্থীদেরকে পার্লামেন্টে আমরা আনতে চাই। আমরা যাদেরকে দিব, মনে করেন আমরা একজন ধরেন আমাদের সাথে জোটে একজন আসছে, সে আমাদের জোটের, আমরা ওখানে ধানের শীষের প্রার্থী দিলাম না, আমাদের তার মার্কা নিয়ে সে ইলেকশন করলো, সেও তার মার্কা নিয়ে ওখানে সে যদি বাই চান্স হেরে যায়, তখন আমাদের কি লাগবে? খারাপ লাগবে। প্রতিপক্ষ যদি জয়ী হয়ে যায়, তো সেখানে তো আপনার আওয়ামী লীগেরও অনেক মেকানিজম আছে, তারা কিন্তু আমাদেরকে হারাবার জন্য তারা বিভিন্নভাবে তারা ঝাঁপিয়ে পড়বে, অর্থ ব্যয় করবে, তাদের সাপোর্টারদেরকে কাজে লাগাবে, বুঝছেন না? আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্টরা তো বিদেশে চলে গেছে, কিন্তু তাদের সাপোর্টাররা তো, ভোটাররা তো রয়ে গেছে। তো ভোটাররা তো দেখবে যে বিএনপির প্রার্থীকে অমুক, যেই মার্কাই হোক ওইটাকে হারাইতে হবে, টু চেক বিএনপি। এই যে পলিসিতে তারা যাবে, সেখানে আমাদেরকেও সেভাবে চিন্তাভাবনা করে কাজ করতে হয়। আমরা এই জন্য চাচ্ছি যে মার্কার ব্যাপারে পার্টি যদি তাদের মনে করে যে মার্কা নিয়ে তারা জিততে পারবে, যে পার্টি পারবে, ঠিক আছে, করবে। আর যদি মনে করেন যে জিততে পারবে না, নিশ্চিত না, তখন আমাদের মার্কা নিয়ে যেতে হবে। আমি একটু আসতে চাই, এটা বাইন্ডিংস থাকা উচিত না। আমি একটু আসতে চাই, আর এটা বাইন্ডিংস থাকা উচিত না, অপশন থাকা উচিত। অনেকেই বলছেন যে বিএনপির সাথে
এনসিপি জোটে যাবে এবং একটা আসন বন্টন নিয়েও একটা দর কষাকষির গুঞ্জন কিংবা একটা আলোচনা শোনা যাচ্ছে। এদিকে আজ নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে জুলাই সনদে বিএনপি আর জামাতের ভূমিকার উপরে নির্ভর করছে এনসিপি কাদের সাথে জোটে যাবে। সেক্ষেত্রে আপনারা আসলে জুলাই সনদকে প্রাধান্য দেবেন নাকি আসন বন্টনকে প্রাধান্য দেবেন? আবার আপনাকে ধন্যবাদ। দেখেন, আমাদের একেবারে এনসিপি আত্মপ্রকাশের পর থেকে কিংবা তারও পূর্বে আমাদের যখন নাগরিক কমিটি ফরমেশনে ছিলাম, আমরা বারবার বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, যে রাজনৈতিক সংকট, বিশেষ করে নির্বাচনকে ঘিরে দেশে যেটা রাজনৈতিক সহিংসতা, ক্ষমতা ধরে রাখার যে একটা প্রবণতা, সেই জায়গাটার একটা স্থায়ী সমাধানের জন্যই আমরা বলেছিলাম যে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ এবং একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, এবং সর্বশেষ সবাই সে জুলাই সনদের মৌলিক সংস্কার ভিত্তিতে অনেকটা রাজি হয়েছেন। এবং আমাদের আরেকটা প্রথম থেকে দাবি ছিল যে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। প্রথমে বিএনপি বলেছিল যে এটির আইনি ভিত্তি এখন না, পরবর্তীতে সংসদের মাধ্যমে এটি হবে। তারপরে বিএনপি সেই জায়গা থেকে সরে এসেছে এবং অন্যান্য দলগুলো সরে এসেছে। দেখেন, এখানে জাস্ট একটু বিষয় বলি, আমাদের যে অবস্থান, আমরা এখানের ক্ষমতা কিংবা আসন ভাগাভাগি সে বিষয়টি মোটেও নয়, বরঞ্চ আমাদের এখানে অবস্থানটা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতিটা চলে এটার একটা স্থায়ী সমাধান দরকার, এটার একটা নতুন যাত্রা শুরু করা দরকার। সেই জায়গার থেকে দেখেন, আমাদের এখানে বাংলাদেশের যে ব্যবস্থায় নির্বাচন হয়, যে এই যে নাজিম ভাই একটা সুন্দর ব্যাখ্যা করছেন যে দেখেন, রাষ্ট্র মেরামতের জন্য তার মান্না ভাইকে প্রয়োজন কিংবা আরও তার জোটের সাথে যারা লড়াই সংগ্রাম করেছেন, কিন্তু বাংলাদেশের নির্বাচন সিস্টেম এরকম যে মান্না ভাই তার মার্কা নিয়ে জিতে আসতে পারতেছেন না। তার মানে আমাদের এখানকার যে নির্বাচনী ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা বড় ধরনের গলদ আছে। এখানকার নির্বাচন ব্যবস্থা পেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়। এখানকার নির্বাচন ব্যবস্থা ক্ষমতায় কে যাবে আমি ভোট পচাবো না ওই মার্কাকে দেখে ভোট দেওয়ার প্রবণতা হয়। এখানকার নির্বাচন ব্যবস্থা দায়িত্বশীল যে প্রশাসন থাকে, একেবারে ওই থানার ওসি থেকে শুরু করে নির্বাচনের যেসব কর্মকর্তারা থাকে, তাদের ভিতরে এক ধরনের তাদের কেনা বেচার একটা হুলস্থুল হয়। ফলশ্রুতিতে আমরা কিন্তু এই জায়গাটা অনেক আগে আইডেন্টিফাই করছি এবং আমরা বলেছিলাম যে এই জন্য আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করে উচ্চ কক্ষটা পিয়ারের ভিত্তিতে হওয়া। দেখেন, মান্না ভাইয়ের যে সারা দেশে পরিচিতি, সে যদি তার মার্কায় মানে মিনিমাম ইলেকশন করতেন এবং সারা দেশ মিলে তিনি কিন্তু একটা আসন জেতার মতন একটা ন্যূনতম ভোট কিন্তু পেয়ে যেতেন। তাহলে উচ্চ কক্ষটা যদি সংখ্যানুপাতিক অর্থাৎ পিয়ার পদ্ধতিতে হইতো, মানে উচ্চকক্ষ নট নিম্নকক্ষ, এখানে কিন্তু আবার একটু রাজনৈতিক ভুল বোঝাবুঝি তৈরি হয়। উচ্চকক্ষ পিয়ার হলে এই যে যারা তার আদর্শ নিয়ে দীর্ঘ 10 বছর, সাকিব ভাই 15-20 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করছেন কিংবা অন্যান্য দলগুলো, তাহলে তাদের যে পরিচিতি সেটা দ্বারা কিন্তু তাদের দলের মিনিমাম 1-2 জন যত শতাংশ ভোট সারা দেশে পাবেন ওই অনুপাতে উচ্চকক্ষে কিন্তু তিনি থাকতে পারবেন এবং উচ্চকক্ষের মাধ্যমে তার দলের আদর্শ বাংলাদেশের রাজনীতির ভূমিকা রাখা কিন্তু থাকতে পারতেন। বিষয়টা যে দুঃখের বিষয় যে বিএনপি কিন্তু সেই উচ্চকক্ষ পিয়ারে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। তার কথা যে প্রয়োজনে তুমি আমার মার্কা নিয়ে জিতো, কিন্তু স্থায়ী যে সমাধান সেটা কিন্তু তিনি রাজি হচ্ছেন না। কারণ স্থায়ী সমাধানটা উচ্চকক্ষে পিয়ার হলে এই দলগুলো তার নিজস্ব মার্কা নিয়ে ইলেকশন করে যদি কোনো কারণে সে নিম্নকক্ষে নাও জিততে পারে, সারা দেশে তার একটা নির্দিষ্ট ভোট কাস্ট করে সে কিন্তু উচ্চকক্ষে তার প্রতিনিধিত্ব ঠিক রাখতে পারে। তাহলে আমার দাবিটা আমাদের প্রথম থেকে যেটা করছিলাম যে এখানকার রাজনৈতিক সংস্কৃতির একটা স্থায়ী এবং সুরক্ষিত সমাধান দরকার। সেই জায়গাটা থেকে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি না, জামাতের এখানে যে বিষয়টি যে জামাত এখানে উচ্চকক্ষ পিয়ারের সাথে সে আবার নিম্নকক্ষ পিয়ার জুড়ে দিয়েছে। বিএনপি উচ্চকক্ষ পিয়ারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। ফলশ্রুতিতে আপনি দেখবেন, এইটা একটু বলতেই হয়, এটা ভাইও আছেন যে 2014 সালের পরে বিদ্যমান যে রাজনৈতিক দল ছিল বিএনপি জামাত, এই দলগুলোর প্রতি মানুষ কিন্তু হতাশা হয়েছিল। তারা বারবার রাজপথে ডাকলে সেটা অনেকগুলো কারণ, হাসিনার শোষণ নিপীড়নও ছিল,
পাশাপাশি রাজনৈতিক দলগুলো কিছুটা ব্যর্থ ছিল জনগণকে এঙ্গেজ করতে, কারণ রাজনৈতিক দলগুলো জনবান্ধব কর্মসূচির মাধ্যমে এঙ্গেজ করতে পারে না। সেই জায়গার থেকে গত 10 বছরে যত বড় বড় আন্দোলন হয়েছিল কোনোটা কিন্তু কোনো দলের ব্যানারে হয় না। আপনি 15 সালের ভ্যাট বিরোধী আন্দোলন বলেন, 18 সালে কোথায়, এবং সর্বশেষ ফ্যাসিবাদ পতন হয়েছে কিন্তু এই একটা নিরপেক্ষ ব্যানারে। ফলে এই 10 বছরে যে রাজনৈতিক দলগুলোর উত্থান হয়েছে সেই দলগুলো কিন্তু সবাই কিন্তু উচ্চকক্ষে পিয়ারে চাইছে, সেটা গণতন্ত্র মঞ্চ বলেন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং অন্যান্য দলগুলো। তাহলে কি হলো যে জুলাই সনদকে কেন্দ্র করে বিএনপি জামাতের যে পজিশনটা সেটা হচ্ছে যে নেক্সট ক্ষমতায় কার কতটুকু ভাগ থাকবে, কে কতটুকু নিজেরা সিকিউর করতে পারে সেই অনুপাতে তার অবস্থানটা নিছেন। ফলশ্রুতিতে এই যে এখন জুলাই সনদ নিয়ে যে একটু জটিলতা কিংবা হচ্ছে সংকট কিংবা হচ্ছে সংশয় তৈরি হচ্ছে, এটি হচ্ছে বড় দুইটি দলের ক্ষমতা কেন্দ্রিক একটা তাদের চিন্তা ভাবনার কারণে আর কি। জি, আমাদের আলোচনা করতে করতে আরো একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে ফিরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানের নিচে একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হঠাৎ নিজ দলের প্রতীকেই ভোটের সিদ্ধান্ত কেন। আমাদের সাথে আলোচনায় আজ স্টুডিওতে উপস্থিত আছেন নাজিমুদ্দিন আলম এবং আরিফুল ইসলাম আদিব। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পরে আমি আসতে চাই শুরুতে আরিফুল ইসলাম আদিব আপনার কাছে। হঠাৎই গুঞ্জন শোনা যাচ্ছে যে নাসির উদ্দিন পাটোয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই যে এইরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এই গুঞ্জনটা হঠাৎ করেই কেন আসলো? এটি আজকে আসলে গুঞ্জনই, কারণ বাংলাদেশের যত নির্বাচন এবং ঘনিয়ে আসে তত হচ্ছে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবং আজকে আমাদের ঢাকার 2 মহানগর এবং ঢাকা জেলার সমন্বয় সভা ছিল এই সাংগঠনিক ইউনিটে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের নিয়ে, এবং সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন। এবং এটি আপনিও প্রথমে বলেছিলেন যে জোট করার বিষয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। ফলশ্রুতিতে এই বিষয়টি আসলে গুঞ্জনই। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক পথচলা সেটি গতানুগতিক যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর সাথে ফুললি ডিফারেন্ট। আমাদের এই আত্মপ্রকাশের পরে 7-8 মাস পরেই আমাদেরকে একই সাথে একটি সামনে জাতীয় নির্বাচনের একটি আমাদের সামনে হাজির হয়েছে। একই সাথে আমাদের নিত্য নতুন অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর যে রাজনীতি থাকে সেটার সাথে আমাদেরকে সমান তালে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আবার একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমাকে সারা দেশের 64টা জেলা, 12টি মহানগর এবং 493টি যে উপজেলা সেই কমিটিগুলো আমাদেরকে গঠন করতে হচ্ছে। অর্থাৎ যেখানে অন্য একটি রাজনৈতিক দল একটি মাত্র কাজই করে, যেহেতু তারা পুরনো রাজনৈতিক দল, তাদের আর্থিক ব্যবস্থা, তাদের সাংগঠনিক কাঠামো সব কিছুই রেডি, শুধুমাত্র তারা নির্বাচনে প্রস্তুত গ্রহণ করলে হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে একটি নতুন দল হিসাবে, তরুণদের দল হিসাবে 3 থেকে 4টি কাজ একসাথে একত্রিতভাবে করতে হয়েছে। সেই জায়গার থেকে আমাদের দলের নেতৃত্বের একটি অংশ নির্বাচনে অংশগ্রহণ করবেন, আবার এর পাশাপাশি মূল নেতৃত্বের কিছু অংশ যারা দলকে ভালোবেসে কিংবা দলের সাংগঠনিক অবস্থানকে শক্তিশালী করার জন্য কাজ করবেন, অর্থাৎ কিছু অংশ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সেই জায়গার থেকে আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমাদের নতুন করে 10টি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেওয়া হয়েছে। ফলে দলের দায়িত্ব পুনর্বন্টনের একটা আলাপ আলোচনা কিন্তু আমাদের ভিতর আছে, যে নতুন করে দায়িত্ব দেওয়া বা দায়িত্ব। সেই জায়গার থেকে হয়তো কেউ কোনো সাংবাদিকের কাছে কিছু বলছেন যে স্বাভাবিকভাবে এখন একজনকে আরেকটা দায়িত্বে গেলে একটা দায়িত্ব থেকে সরে আরেকটা দায়িত্ব নিতে হবে, এই জায়গার থেকে মূলত সম্ভবত হয়তো এটাকে ধরে আরেকটা বিষয় জানতে চাই যে গতকাল অথবা গত পরশুদিন হয়তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটি নাম পরিবর্তন করে জাতীয় ছাত্র শক্তি নামে আবির্ভূত হয়েছে। আপনার কাছে জানতে চাই যে নাম পরিবর্তন করলে কি জনমত গঠনের যে নাম পরিবর্তন সেটি নয়, এটি হচ্ছে যেহেতু বাংলাদেশের রাজনীতির একটি ধারা, যেটি হচ্ছে যে ধরেন স্বাভাবিকভাবে মূল দলের সাথে যে সহযোগী বা প্রার্থীপ্রতিম সংগঠনগুলো থাকে তাদের নামের ভিতরে একটি সিমিলারিটিস রাখতে হয়। যেমন ধরেন বিএনপি তো দেখতেই পাচ্ছেন ছাত্রদল, কিন্তু এই নাম পরিবর্তনের সিদ্ধান্তটা কিন্তু আসলো যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভরাডুবি, এটা ভরাডুবির পরে না, এটা সিদ্ধান্ত আগে। কারণ আমাদের দলের যুব সংগঠন আত্মপ্রকাশ করছে সেই মে মাসে, তখন তো ছাত্র সংসদ হয় নাই, তখন যুব শক্তি, জাতীয় শুভ শক্তি, এরপরে গত অক্টোবরে আমাদের জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ করছে, এবং এই গতকালকে ছাত্র সংগঠন নতুন মানে আমাদের আদর্শের সাথে সিমিলারিটিস রেখে সেটি হচ্ছে জাতীয় ছাত্র শক্তি। ফলশ্রুতিতে এটি হচ্ছে আমাদের একটা আদর্শের দিক থেকে আমাদের সাথে সহযোগী বা প্রার্থীপ্রতিমের জায়গা থেকে, নট এই যে আপনার ইলেকশন ছাত্র সংসদ সেটি নয় আসলে। একদমই পরিষ্কার। আমি নাজিমুদ্দিন আলম আপনার কাছে আসতে চাই। গত বুধবার
একজন বিএনপি সাবেক নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং একটু আপনাকে জানিয়ে রাখে যে তিনি প্রয়াত ডাক্তার আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপির নেতা এবং সংসদ সদস্য ছিলেন তার পিতা। আপনার কাছে জানতে চাই আসলে যে অনেকে বলছেন যে এটি আওয়ামী লীগ ফিরে আসার পূর্বাভাস, আবার অনেকেই বলছেন যে এর পিছনে অন্য কোনো রাজনৈতিক চিন্তা কাজ করছে, আসলে কি? আওয়ামী লীগ ফিরে আসার পূর্বাভাস তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগের যে অপকর্ম করছে, আওয়ামী লীগ পুরো ফিরে আসবে এত সোজা, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সেটা না। রাজনৈতিক কোনো ব্যাপার আছে আমার মনে হয়। উনি তো আমাদের আগে হয়তো সদস্য ছিল, বর্তমানে আমাদের পার্টির কিশোরগঞ্জ জেলার উনি কিছুই না, কোনো সদস্যই না। আচ্ছা, ওনার বাবা অনেক বছর আগে প্রতিমন্ত্রী ছিলেন, সেটা জিয়া রহমানের সময়। তো এখন ওনার ঠিক মাথা ঠিক আছে কিনা আমি জানি না, উনি কেন করেছেন। আমার যা মনে হয় ভবিষ্যতে চিন্তা করতেছে যে ওখানে বোধহয় বিএনপির আমাদের শক্ত ঘাঁটি এবং সেখানে আমাদের বিএনপির ভালো প্রার্থী রয়েছে, ফলে ওনার বোধহয় সম্ভাবনা নাই ভবিষ্যতে, বা যেহেতু আমাদের পার্টির সদস্যও না, তো ভবিষ্যতে চিন্তা করে যে হয়তো কোনো দিন যদি আওয়ামী লীগ থেকে নমিনেশন পায়। আবার অনেকেই বলছে যে দলের হাইকমান্ড তিনি এখনো দেশের বাইরে থাকার ফলে নেতাকর্মীদের মাঝে যেই উদ্দীপনা সেটা অনেকটা কমে যাচ্ছে বলেই হয়তো অন্য দলে গিয়ে যোগদান করছে, অনেকেই এমনটা বলছে। না, এটা আমার মনে হয় না উদ্দীপনা। এখানে দেশের নেতা ঠিক মতোই সময় মতো উনি চলে আসবেন এবং উনি সাকসেসফুলি প্রবাসে বসে আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, আমাদেরকে পরিচালনা করছেন। আমাদের পার্টির নীতি নির্ধারক যারা রয়েছেন, স্ট্যান্ডিং কমিটি যারা রয়েছেন, তাদের সাথে প্রতিনিয়ত সপ্তাহে 2 বার করেও বসছেন, বিভিন্ন সময় তাদের সাথে সলা পরামর্শ করে পার্টি পরিচালনা করছেন। যেহেতু আমার নেত্রী অসুস্থ, পার্টি চেয়ারপারসন, তাকে কিভাবে জেলখানায় রাখা হয়েছে আপনি জানেন, তাকে কিভাবে আমাদেরকে দাবিয়ে রাখার জন্য তাকে যাতে সে যাদের হাসপাতালে নেতৃত্ব দিতে না পারে সেজন্য মিথ্যা মামলা সাজিয়ে, ফ্যাব্রিকেটেড মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে, মিথ্যা সাজা দেওয়া হয়েছে। যাই হোক, তার অনুপস্থিতিতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি আমাদের দলকে সুন্দরভাবে পরিচালনা করছেন এবং উনি সময় মতোই উনি চলে আসবেন। ওনার ব্যাপারে আমাদের নেতাকর্মীরা খুব হতাশ বা ওনার না আসা নিয়ে, এটা ঠিক না। আমরা সবাই বিএনপি ঐক্যবদ্ধ এবং তার নেতৃত্বের প্রতি পুরোপুরি আমাদের আস্থাশীল রয়েছেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, উনি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। সুতরাং জিয়া পরিবারের কর্ণধার এবং আমাদের সকলের চোখের মণি, আমাদের আশার আলো, আমাদের স্বপ্ন, আমাদের সব কিছু। সুতরাং আমরা তাকে, সে ঐক্যের প্রতীক, তাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি। এদেশের মানুষ তাকিয়ে আছে তাকে বরণ করে নেওয়ার জন্য। নাজিমুদ্দিন আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরিফুল ইসলাম আদিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।